প্রথমেই থাকছে তেহরানে পৌঁছানোর আগেই ধরা পড়ে বিপুল অস্ত্র, ভেস্তে যায় ইসরায়েলের পরিকল্পনা। ট্রাম্পের নেতৃত্বে গাজায় বোর্ড অফ পিস, নেই ফিলিস্তিনের সদস্য। এরপর থাকছে পুতিন পাকিস্তান রাশিয়ার সম্পর্ক সত্যিকার অর্থেই পারস্পরিক লাভজনক, হুমকি মোকাবেলায় উত্তর আটলান্টিকে চালকবিহীন হেলিকপ্টার চালু করল যুক্তরাষ্ট্র। এরপর থাকছে ইরানের হাসল শত্রু আসলে কারা, বিক্ষোভে হাজারো হত্যার পেছনে যুক্তরাষ্ট্রের ইসরায়েল জড়িত, বললেন খামেনি। সর্বশেষ জানাবো গাজার ট্রাম্পের শান্তিবরের সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইরানের রাজধানী তেহরানে পৌঁছানোর আগে বিপুল পরিমাণ আধুনিক অস্ত্র উদ্ধার করেছে ইরানি নিরাপত্তা বাহিনী। ইরানের দাবি, এই অস্ত্র চালান ছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সহায়তায় পরিচালিত একটি গোপন নাশকতা পরিকল্পনার অংশ। অস্ত্রগুলো তেহরানে পৌঁছালে বড় ধরনের হামলা ও অস্থিরতা সৃষ্টির আশঙ্কা ছিল বলে জানিয়েছে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইরানি গোয়েন্দা সূত্রের বরাতে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সীমান্তবর্তী একটি অঞ্চলে অভিযান চালিয়ে স্বয়ংক্রিয় রাইফেল, বিস্ফোরক, ড্রোনের যন্ত্রাংশ এবং এনক্রিপ্টেড যোগাযোগ ডিভাইস উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একাধিক সন্দেহভাজনকে আটক করা হয়েছে, যাদের সঙ্গে বিদেশি গোয়েন্দা নেটওয়ার্কের যোগাযোগ ছিল বলে অভিযোগ। ইরান সরাসরি ইসরায়েলকে দায়ী করলেও তেল আবিব এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। এদিকে গাজা পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে আরেকটি বিতর্কের জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্র। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে গাজায় একটি তথাকথিত বোর্ড অফ পিস গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। এই বোর্ডের উদ্দেশ্য হিসেবে বলা হচ্ছে যুদ্ধ পরবর্তী গাজায় স্থিতিশীলতা, পুনর্গঠন ও নিরাপত্তা নিশ্চিত করা। তবে বিস্ময়কর বিষয় হল, এই বোর্ডে কোনো ফিলিস্তিনি প্রতিনিধি রাখা হয়নি। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও হামাস উভয় পক্ষই এই উদ্যোগকে একতরফা ও অবৈধ বলে আখ্যা দিয়েছে। তাদের অভিযোগ, ফিলিস্তিনিদের বাদ দিয়ে গাজার ভবিষ্যৎ নির্ধারণের চেষ্টায় স্পষ্টভাবে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের নীতির লঙ্ঘন। বিশ্লেষকদের মতে এই বোর্ড মূলত ইসরায়েলের নিরাপত্তা স্বার্থকে প্রাধান্য দিতেই গঠিত হয়েছে। মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞরা বলছেন, একদিকে ইরানের ভেতরে নাশকতার চেষ্টা ব্যর্থ হওয়া, অন্যদিকে গাজা ইস্যুতে যুক্তরাষ্ট্রের বিতর্কিত উদ্যোগ, এই দুই ঘটনাই প্রমাণ করে যে অঞ্চলটি আরও জটিল সংঘাতের দিকে এগোচ্ছে। ডিপ্লোম্যাটিক সমাধানের বদলে শক্তি ও প্রভাব বিস্তারের রাজনীতি পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। সব মিলিয়ে তেহরান থেকে গাজা, পুরো মধ্যপ্রাচ্য এখন এক অস্থির অধ্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে, যার প্রভাব পড়তে পারে বৈশ্বিক রাজনীতিতেও। এরপর থাকছে বিশ্ব রাজনীতির মেরুকরণ যখন দিন দিন স্পষ্ট হয়ে উঠছে, তখন রাশিয়া ও পাকিস্তানের সম্পর্ক নতুন মাত্রা পাচ্ছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে মস্কো ও ইসলামাবাদের মধ্যে গড়ে ওঠা সম্পর্ককে দুই দেশই এখন পারস্পরিক লাভজনক ও কৌশলগত বলে আখ্যা দিচ্ছে। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বলয়ের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত পাকিস্তান ধীরে ধীরে রাশিয়ার সঙ্গে সামরিক, জ্বালানি ও ডিপ্লোম্যাটিক সহযোগিতা বাড়াচ্ছে। রাশিয়া পাকিস্তান সম্পর্কের মূল ভিত্তি গড়ে উঠেছে জ্বালানি নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্নে। পাকিস্তানে গ্যাস সংকট মোকাবেলায় রাশিয়ান বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পাশাপাশি সন্ত্রাসবাদ দমন, সীমান্ত নিরাপত্তা এবং আফগানিস্তান পরিস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে নিয়মিত আলোচনা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে যৌথ সামরিক মহড়া ও প্রতিরক্ষা সংলাপ এই সম্পর্ককে আরও দৃঢ় করেছে। বিশ্লেষকদের মতে ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা নিধিশায় কোণঠাসা রাশিয়ার নতুন মিত্র খুঁজছে, আর পাকিস্তানও যায় বহুমুখী পররাষ্ট্রনীতি। ফলে পুতিন ও পাকিস্তানের নেতৃত্বের মধ্যে সম্পর্ক এখন কেবল কৌশলগত নয়, বাস্তব স্বার্থের ভিত্তিতেই এগোচ্ছে। অন্যদিকে বৈশ্বিক নিরাপত্তা হুমকি মোকাবেলায় নতুন প্রযুক্তির দিকে ঝুঁকছে যুক্তরাষ্ট্র। উত্তর আটলান্টিক অঞ্চলে প্রথমবারের মতো চালকবিহীন বা স্বয়ংক্রিয় হেলিকপ্টার মোতায়েন করেছে মার্কিন নৌবাহিনী। এই ড্রোন হেলিকপ্টারগুলো মূলত সাবমেরিন শনাক্তকরণ, নজরদারি এবং দ্রুত প্রতিক্রিয়া অভিযানের জন্য ব্যবহার করা হবে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের তথ্য মতে এইসব চালকবিহীন হেলিকপ্টার কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত সেন্সরের মাধ্যমে দীর্ঘ সময় আকাশে অবস্থান করতে সক্ষম। মানবচালিত হেলিকপ্টারের তুলনায় এগুলো কম ঝুঁকিপূর্ণ এবং অধিক কার্যকর বলে দাবি করা হচ্ছে। বিশেষ করে রাশিয়ার সাবমেরিন তৎপরতা ও সমুদ্রপথে অসম্ভাব্য হুমকি মোকাবেলায় এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, একদিকে রাশিয়া পাকিস্তানের ঘনিষ্ঠতা, অন্যদিকে উত্তর আটলান্টিকে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নির্ভর সামরিক শক্তি প্রদর্শন। এই দুটি ঘটনা প্রমাণ করে যে বিশ্ব এখন নতুন এক কৌশলগত যুগে প্রবেশ করেছে। এখানে সরাসরি যুদ্ধের বদলে প্রযুক্তি, জোট এবং প্রভাব বিস্তারের লড়াই বেশি গুরুত্ব পাচ্ছে। সব মিলিয়ে পুতিন পাকিস্তান সম্পর্কের গভীরতা এবং যুক্তরাষ্ট্রের চালকবিহীন সামরিক উদ্যোগ দুটোই বৈশ্বিক রাজনীতিতে শক্তির ভারসাম্য নতুনভাবে সংজ্ঞায়িত করছে। ভবিষ্যতে এই পরিবর্তনের প্রভাব শুধু আঞ্চলিক নয়, আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থাকেও নতুন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। এরপর থাকছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আবারও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সরাসরি অভিযুক্ত করে বলেছেন, ইরানের সংঘটিত বিক্ষোভ, অস্থিরতা এবং হাজারো মানুষের মৃত্যুর পেছনে এই দুই দেশই মূলত দায়ী। রাজধানী তেহরানে এক উচ্চ পর্যায়ের বৈঠকে দেওয়া ভাষণে তিনি দাবি করেন, ইরানের ভেতরের সংকট কোনো স্বতঃস্ফূর্ত ঘটনা নয়, বরং এটি একটি সুপরিকল্পিত আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ।
খামেনির বক্তব্য অনুযায়ী ইরানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই মনস্তাত্ত্বিক যুদ্ধ, অর্থনৈতিক অবরোধ ও নিরাপত্তা ধ্বংসের পরিকল্পনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তিনি বলেন, যখন তারা সরাসরি যুদ্ধে আমাদের পরাস্ত করতে ব্যর্থ হয়েছে, তখন ভেতর থেকে ইরানকে দুর্বল করার চেষ্টা করছে। খামেনির দাবি, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম, ভুয়া সংবাদ এবং গোপন নেটওয়ার্কের মাধ্যমে বিক্ষোভ উস্কে দিচ্ছে। গত কয়েক বছরে ইরানে বিভিন্ন সময়ে সরকারবিরোধী বিক্ষোভে শত শত মানুষ নিহত হয়েছে বলে মানবাধিকার সংগঠনগুলো দাবি করলেও ইরানি সরকার বলছে এই সহিংসতার পেছনে সশস্ত্র গোষ্ঠী ও বিদেশি মদত রয়েছে। খামেনি আরও বলেন, যারা ইরানের জনগণের নামে কথা বলছে তারা আসলে ইরানের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধ্বংস করতে চায়। ইসরায়েলকে ইরানের প্রধান শত্রু হিসেবে উল্লেখ করে খামেনি বলেন, তেল আবিব শুধু মধ্যপ্রাচ্যেই নয়, ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা নষ্ট করতেও সক্রিয় ভূমিকা রাখছে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের মূল পৃষ্ঠপোষক আখ্যা দিয়ে বলেন, ওয়াশিংটন ইরানের ওপর নিষেধাজ্ঞা চাপিয়ে সাধারণ জনগণের জীবন দুর্বিষহ করে তুলেছে। তবে খামেনির এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওয়াশিংটনের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের অভ্যন্তরীণ সমস্যার জন্য দেশটির নিজস্ব শাসন ব্যবস্থা ও মানবাধিকার লঙ্ঘনই দায়ী। ইসরায়েলও বরাবরের মতো ইরানের অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, খামেনির এই বক্তব্য একদিকে ইরানের জনগণকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা, অন্যদিকে পশ্চিমা বিশ্বকে কঠোর বার্তা দেওয়ার কৌশল। বিশেষ করে চলমান পারমাণবিক আলোচনা, আঞ্চলিক সংঘাত এবং গাজা পরিস্থিতির প্রেক্ষাপটে এই বক্তব্যের তাৎপর্য আরও বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের শত্রু কারা, এই প্রশ্নের উত্তর শুধু আন্তর্জাতিক রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি ইরানের অভ্যন্তরীণ রাজনীতি, অর্থনীতি এবং জনগণের অসন্তোষের সঙ্গেও গভীরভাবে জড়িত। তবে খামেনির বক্তব্য স্পষ্ট করে দিয়েছে, তেহরান এখনও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকেই তাদের প্রধান প্রতিপক্ষ হিসেবে দেখছে। সব মিলিয়ে ইরানের শীর্ষ নেতৃত্বের এই কড়া অবস্থান মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। এরপর থাকছে, ইরানের রাজধানী তেহরানে পৌঁছানোর আগেই বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। ইরানি গোয়েন্দা সূত্রের দাবি, এই অস্ত্র চালানটির পেছনে ইসরায়েল সমর্থিত একটি গোপন নেটওয়ার্ক কাজ করছিল, যার উদ্দেশ্য ছিল তেহরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানীর উপকণ্ঠে একাধিক ট্রাক ও গোপন গুদাম থেকে স্বয়ংক্রিয় রাইফেল, বিস্ফোরক ডিভাইস, ড্রোনের যন্ত্রাংশ এবং দুর্নিয়ন্ত্রিত বোমা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন সন্দেহজনককে আটক করা হয়েছে, তাদের জিজ্ঞাসা চলছে। ইরানের রেভলিউশনারি গার্ডের এক শীর্ষ কর্মকর্তা জানান, এই অস্ত্রগুলো তেহরানে ঢুকতে পারলে বড় ধরনের প্রাণহানি ঘটতে পারত। আমরা আগেই গোয়েন্দা তথ্য পেয়েছিলাম এবং সেই অনুযায়ী অভিযান চালানো হয়েছে। তিনি সরাসরি ইসরায়েলকে দায়ী করলেও তেল আবিব এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। এদিকে এই ঘটনার মধ্যেই গাজা পরিস্থিতি নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে গঠিত তথাকথিত বোর্ড অফ পিস ফর গাজা নামের একটি উদ্যোগ আন্তর্জাতিক মহলে প্রশ্নের মুখে পড়েছে। কারণ এই বোর্ডে কোনো ফিলিস্তিনি প্রতিনিধি নেই। ট্রাম্প ঘনিষ্ঠ সূত্রের দাবি, গাজায় যুদ্ধোত্তর পুনর্গঠন, নিরাপত্তা ও প্রশাসনিক কাঠামো নিয়ে কাজ করতেই এই বোর্ড গঠন করা হয়েছে। এতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং কয়েকটি পশ্চিমা দেশের সাবেক কূটনীতিক ও সামরিক কর্মকর্তারা থাকলেও ফিলিস্তিনের কোনো রাজনৈতিক দল বা নাগরিক সমাজের প্রতিনিধি অন্তর্ভুক্ত নন। ফিলিস্তিনি অধিকরণ একটি বিবৃতিতে এই উদ্যোগকে একতরফা ও অবৈধ বলে আখ্যা দিয়েছে। তাদের বক্তব্য, ফিলিস্তিনিদের বাদ দিয়ে গাজার ভবিষ্যৎ নিয়ে কোনো আলোচনা গ্রহণযোগ্য নয়। এটি শান্তি নয়, বরং নতুন সংকট তৈরি করবে। বিশ্লেষকদের মতে, ইরানে অস্ত্র উদ্ধারের ঘটনা এবং গাজা নিয়ে একতরফা শান্তি পরিকল্পনা, এই দুই বিষয়ই মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক টানাপোড়েনকে আরও জটিল করে তুলছে। বিশেষ করে ইসরায়েল ইরান ছায়াযুদ্ধ এবং ফিলিস্তিন সংকট নতুন মাত্রা পাচ্ছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখছে। জাতিসংঘের এক মুখপত্র বলেছেন, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে সব পক্ষের অংশগ্রহণ ও সংলাপ জরুরি। সহিংসতা বা একতরফা সিদ্ধান্ত পরিস্থিতি আরও খারাপ করতে পারে। সব মিলিয়ে তেহরানে বড় ধরনের নাশকতা ব্যর্থ হওয়া যেমন স্বস্তির খবর, তেমনি গাজা নিয়ে নতুন বোর্ড অফ পিস উদ্যোগ মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াকে আরও প্রশ্নবিদ্ধ করে তুলেছে।